কার কথা বলছেন প্রিন্স? জ্যাসপার ঠান্ডা কণ্ঠেই বলল। আছে একজন দুর্বল মানবী। মানবী? অ্যাকোয়ারা বিস্ময়ে ভ্রুকুটি বলল। এই হাউজে কোনো মানুষের আগমন? অ্যাকোয়ারা বিস্ময়ে ভ্রুকুচকে বলল। জ্যাসপার বিরত চোখে তাকিয়ে বলল। অ্যাকুয়ারা, বেশি কথা বেশি প্রশ্ন আমি একদম পছন্দ করি না। শুধু আবার আদেশ মেরে কাজ করবে, বাকিটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অ্যাকোয়ারা মাথায় নত করে সম্মতি জানালো। যেমন প্রিন্সের প্রতিটি কথা ছিল শিলালিপির মতো অবিচল এবং চূড়ান্ত। জ্যাসপার গম্ভীর চেহারায় ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখ আলভিরার দিকে নিবদ্ধ। ঠান্ডা কণ্ঠে বলল। আলবিরা, অ্যাকুয়ারাকে ওই মেয়েটার কক্ষে নিয়ে যাও, দেখে দাও তাকে, আর ওকে জানিয়ে দিও যে ওর কাজ কি হবে আগামীকাল থেকে। তার কণ্ঠে আদেশের কঠোরতা যা কোনো প্রশ্নের অবকাশ রাখে না। এক মুহূর্তের জন্যেও থেমে না থেকে জ্যাসপার হনহন করে সরে গেল। কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে তার ব্যক্তিগত কক্ষে যাওয়ার জন্য জ্যাসপারের প্রতিটি পদক্ষেপ যেন স্থির এবং স্থিরতায় শৃঙ্খলাবদ্ধ এক অনড় কর্তৃত্বের প্রতিচ্ছবি, যেন পাহাড়ের গহ্বরে ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক কঠিন পাথরের প্রবাহ। তার মুখের অভিব্যক্তি শীতল, নিঃশব্দে তুষারমণ্ডিত পাহাড়ের শীর্ষের মতো নিঃসংকোচ, যেখানে অনুভূতির কোনো চিহ্ন নেই, কেবল আদেশের শক্তিই বিদ্যমান। মিস্টার চেন সিংয়ের চোখ পিটপিট করে মুখে এলো। ধূসর আলোর আভায় ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে আসতে লাগলো। সামনে যা দেখতে পাচ্ছি তা অস্বস্ত। চেতনা ফিরে আসার সঙ্গে সঙ্গে টের পেলেন তার শরীরে শক্তভাবে চেয়ারের সঙ্গে বাঁধা পায়ের নিচে মেঝের শীতলতা যেন হাড় পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে। তিনি সিঁড়ির ঝাঁকাতে চেষ্টা করলেন, কিন্তু প্রতিটি ধাক্কায় বোঝা গেল রিক্সাওয়ালা মজবুত, যেন তার চারপাশে সোফায় দাঁড়িয়ে আছে। কক্ষটি যেন অসীম খালি, সাদা দেওয়ালের চারিপাশে কোনো আসবাবপত্র নেই, যেন অন্তহীন শূন্যতার মধ্যেই আটকে পড়েছেন। যেন সিংহের নিঃশ্বাস ভারী হয়ে এলো, তার কপালে ঘাম ছুটেছে, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। শিকলগুলো এতটাই শক্ত যেন কোনো প্রাচীন কাল থেকে এগুলো অস্তিত্বে আছে, অবিচল, অমোচনীয়। মনের মধ্যে আচমকা সমস্ত ঘটনা ভেসে উঠল। ওয়াংলির প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রতিটি ভাবনা যেন বিষের মতো প্রবাহিত হচ্ছে তার রক্তে। হঠাৎ করেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সশব্দে চিৎকার করে উঠলেন। ওয়াংলি, বিশ্বাসঘাতক, বেঈমান, কোথায় তুই? সামনে আয়, দেখে যা তোকে। চ্যান সিংয়ের কণ্ঠ প্রতিধ্বনিত হলো শূন্যে কক্ষে, যেন একা বনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে। কিন্তু উত্তর এলো না, কেবল নিঃশব্দের প্রতিধ্বনি। কক্ষের সাদা দেওয়ালগুলো যেন তার কল্পনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এক চিলতে রহস্যময়তা আর মরণশীল ভয়ের আবেশে ঢাকা। ডক্টর লিউ ঝান ধীরে ধীরে চ্যান সিংয়ের বাড়ির দিকে এগিয়ে আসে, মনটা কিছুটা ভারাক্রান্ত। মিস্টার চ্যান সিংয়ের কাছ থেকে ফিওনার কোনো খোঁজ পেতে এসেছিল। দরজায় কড়া নাড়ল, কিন্তু ওর উত্তর এলো না। খা খা করছে, কোনো মানুষের সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে ল্যাবের দিকে রওনা দিল। মনের মধ্যে শঙ্কার মেঘ জমাট বেঁধেছে। এতক্ষণে দেখা হয়ে গেল ওয়াংলির সাথে। ওয়াংলি বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন। এই কি লিউঝান, তুমি এখানে? গ্র্যান্ডপা, নিউ ঝান কিছুটা অস্বস্তি নিয়ে বললেন। আমি তো এসেছিলাম মিস্টার চ্যান সিং এর সাথে দেখা করতে, জানতে ফিওনার কোনো খোঁজ খবর পেয়েছে কিনা। ওয়াংলি এক মুহূর্ত থেমে পড়লেন। ও হ্যাঁ, পেরেছে। ওয়াংলিং এক মুহূর্ত থেমে বললেন। লিও ঝান উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? কোথায় ফিওনা? ওয়াংলি কিছুটা স্থির কণ্ঠে বললেন। ফিওনা একটা বিশেষ কাজে তার খালার বাসায় গিয়েছে, হঠাৎ করেই, গ্রিসে। মিস্টার চেন সিংও ওখানেই গেছেন কালকে ফিওনাকে আনতে। লিও ঝান কিছুটা স্তম্ভিত হলো। ও, কিন্তু কোনো কিছু বললো না তো আমাকে। মিস্টার চ্যান সিং আর মিস ছাং তো এখনো হাসপাতালে, তার কি হবে?
ওয়াংলি কিছুটা নির্লিপ্তভাবে বললেন, হয়তো চেন সিং সুযোগ পায়নি তোমাকে বলার। তুমি মিস ঝায়াংয়ের চিকিৎসা চালিয়ে যাও। চেন সিং আর ফিওনা দ্রুত ফিরে আসবে। লিও চান মাথা নত করে বলল, ঠিক আছে গ্রান্ডপা, তবে কেন জানি মনে শান্তি আসছে না। ওয়াংলি এক হালকা হাসি দিয়ে বললেন, এটাই তো মানুষের জীবন, এটাই তো মানুষের জীবন। কিছু না কিছু বোধ হয় সর্বদা আমাদের অস্থির করে রাখে। লিও চান প্রস্থান করে, কিন্তু তার অন্তরে উদ্বেগের বীজ বপন করে দিয়ে যায় এই কথোপকথন। ফিওনার জন্যে মনটা এখনো আনচান করছে, মুখের কথায় শান্তি আসছে না যতক্ষণ না চোখে দেখে নিশ্চয়তা মেলে। ফিওনা তখনও নিরাবেগ ভঙ্গিতে কাচের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বাইরের দৃশ্য তার চোখে যতটা স্থির, মনে ততটাই প্রগাঢ় নিঃসঙ্গতা। আচমকা দরজা স্লাইডিং এর শব্দে খুলে গেল, কিন্তু ফিওনা কোনো প্রতিক্রিয়া দেখালো না। নীরবতার মধ্যে কক্ষে প্রবেশ করলো আলবিরা, সঙ্গে আর একজন। আলবিরা কক্ষে একরকম তাচ্ছিল্যের সুর নিয়ে বলল, এই যে মেয়ে, বাইরে কি দেখছো এতক্ষণ ধরে? ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে বিস্ময়। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মেয়ে। গায়ের রং তুষারের ন্যায় শুভ্র, আর চুলের রং আকাশের মতো নীল, চোখে অতুলান্ত মহাসাগরের গভীরতা। ফিওনা কিছুই বলতে পারল না, বাকশক্তি যেন হারিয়ে গেছে। আলবিরা ঠোঁট কামড়ে বিরক্তির ছাপ রেখে বলল, শোনো মেয়ে, ও হচ্ছে অ্যাকোয়ারা, ড্রাগন সদস্য। ও এসেছে রান্নার জন্য, তবে মনে রেখো রান্নার বাইরে সমস্ত কাজ তোমার দায়িত্ব। অ্যাকোয়ারা শুধুমাত্র রান্না করবে, আর যা পারো না ও সব দেখিয়ে দিবে। এখন কি বোঝা গেছে? ফিওনা জবাব দিল না, মুখে কিছু বলার শক্তি যেন কোথাও হারিয়ে ফেলেছে। আলবিরার চোখে বিরক্তি চেপে বসেছে, কিন্তু সে তা প্রকাশ করল না। কয়েক মুহূর্ত ফিওনার দিকে তাকিয়ে থেকে শেষে হালকা শ্বাস ফেলে বলল, ঠিক আছে অ্যাকোয়ারা, তুমি এবার এই মেয়েটাকে নিয়ে রাতের খাবারের আয়োজন শুরু করো। এটা বলেই আলবিরা ঘুরে দাঁড়ালো, নীরবে কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনার চোখে প্রশ্ন, মনের অস্থিরতা যেন বেড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যাকোয়ারা যেন এই অজানা জীবনের নতুন অধ্যায়ের আরেকটি উপাখ্যান। অ্যাকোয়ারা নিঃশব্দে ফিওনার সামনে এগিয়ে এসে দাঁড়ায়, তার মুখে অমায়িক হাসির আভাস। হাই, আমি একোয়ারা, নীল ড্রাগন সদস্য। তোমার নাম কি? তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত মাধুর্য ফুটে ওঠে। ফিওনা কিছুটা ইতস্তত করে বলল, এলিসন ফিওনা। অ্যাকোয়ারার ঠোঁটের কোণে একটি হাসি উকি দেয়। বাহ, তোমার নামটা ঠিক তোমার মতোই সৌন্দর্যে ভরা। ফিওনা অবাক হয়ে যায়। এটাই প্রথমবার যখন কোনো ড্রাগন তার সঙ্গে এত কোমল ও স্নিগ্ধ ভাষায় কথা বলছে। একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে সে প্রশ্ন করে, তুমি কি সত্যি ড্রাগন? অ্যাকোয়ারা ঠোঁটের ওপর আঙ্গুল রেখে খেলার ছলে বলে, তোমার কি সন্দেহ আছে? না, কিন্তু এখানে আসার পর থেকে এতগুলো ড্রাগন দেখেছি, কেউ তো এত মিষ্টি করে কথা বলে না। অ্যাকোয়ারার চোখের তারায় এক প্রকার গভীর রহস্য চলে ওঠে। সে ধীর কণ্ঠে উত্তর দেয়, আসলে আমি অন্যদের চেয়ে ভিন্ন। আমাদের কয়েকজন ড্রাগনের মধ্যে মানুষের মতন আবেগ অনুভূতির ফাংশনটার অনেক বেশি সক্রিয়। এটাই আমাদের আলাদা করে তুলেছে। ফিওনার মনে একটু প্রশান্তির ঢেউ খেলে যায়। অবশেষে কারোর সঙ্গে কথা বলে শান্তি পাওয়ার মতো কাউকে পাওয়া গেল। সে মনে মনে চিন্তা করে, এই শীতল নিঃসঙ্গ পরিবেশে এমন কারো উপস্থিতি সত্যিই স্বস্তি এনে দিল। অ্যাকোয়ারার কথার মধ্যে ছিল এক প্রকার কোমল অভিজ্ঞান, যা তাকে অন্য সব ড্রাগনের চেয়ে আলাদা করে তুলেছিল। অ্যাকোয়ারা ফিওনার দিকে একটু মৃদু হেসে বলে, শোনো ফিউ, আমার নামটা বেশ দীর্ঘ আর কঠিন, তাই না? তুমি আমাকে সংক্ষেপে একু বলেই ডেকো, আর আমি তোমাকে ফিউ বলে ডাকবো, কেমন? ফিওনা মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে একু। অ্যাকোয়ারা তার চিরচেনা অমায়িক হাসিটি আরো প্রসারিত করে বলে, আচ্ছা তাহলে চলো রাতের খাবারের আয়োজন করি, তারপর রাতে তোমার সঙ্গে একটু আড্ডা দেওয়া যাবে। ফিওনা কোনো কথা না বাড়িয়ে অ্যাকোয়ারার পিছু পিছু হাঁটতে থাকে। অ্যাকোয়ারা যে অন্য ড্রাগনদের মতো নির্ভীক এবং তীক্ষ্ণ হলেও তার ব্যবহারে এক ধরনের মনোহর স্নিগ্ধতা লুকিয়ে ছিল, যা ফিওনাকে অল্প সময়েই টানতে সক্ষম হয়েছে।
দুজন একসঙ্গে নিচে কিচেনের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যায়। এই নির্জন পর্বতের শীর্ষে গ্লাস হাউসের শীতল নিস্তব্ধতার ভেতরে তাদের পায়ের নিচের কাঠের মেঝেতে প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের সঙ্গীত হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। রাতের নীরবতা ভেদ করে রান্নাঘরে প্রবেশ করা মাত্রই কক্ষটি যেন কিছুটা উষ্ণতা লাভ করে। ফিওনার মনেও ধীরে ধীরে এক প্রকার স্বস্তির বাতাস বইতে শুরু করে। তাদের সামনে রাতের খাবারের আয়োজন অপেক্ষা করছে, আর রাতের গভীরে জমে উঠবে এক নতুন বন্ধনের গল্প। ফিওনা তখন নিঃশব্দে সবজি আর মাছ কাটতে ব্যস্ত, আর অ্যাকোয়ারা রান্না করার জন্যে মৃদু উত্তাপের মধ্যে পাতিলে মনোযোগী। রান্নাঘর জুড়ে ছড়িয়ে থাকা মৃদু শব্দগুলো যেন কল্পনার এক পৃথিবীতে নিয়ে যাচ্ছিল ফিওনাকে, যেখানে বাস্তবতার সমস্ত চেনা ধারণা যেন ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছে। ফিওনা ধীরে ধীরে অ্যাকোয়ারার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা একু, তোমরা ড্রাগনরা এত খাবার খাও, এই ধরনের পরিমাণ কিভাবে সম্ভব? অ্যাকোয়ারা মৃদু হাসি হেসে বলে, ফিওনার মস্তিষ্কে তখন একটা ধাক্কা লেগে যায়। পৃথিবীর খাবার? সে এক মুহূর্ত চুপ থেকে আবার প্রশ্ন করে, পৃথিবীর খাবার? তোমাদের রাজ্য বলতে তুমি কোন রাজ্যের কথা বলছো? পৃথিবী তোমাদের রাজ্য নয়? অ্যাকোয়ারা তখন ফিওনার দিকে তাকিয়ে একটু মৃদু বিরক্তি নিয়ে বলে, বোকামি, বোকামি, তুমি কি বলছো? পৃথিবী থেকে তো ড্রাগন কবেই বিলুপ্ত হয়ে গেছে। আমরা তো ভেনাস থেকে এসেছি। ফিওনার মুখ থেকে নিঃশব্দে একটা ছোট শ্বাস বেরিয়ে আসে। তার চোখ বিস্ফোরক দৃষ্টিতে অ্যাকোয়ারার মুখের দিকে স্থির হয়ে আসে। হাত থেকে সবজি কাটার ছুরি পড়ে যায় ফ্লোরে। শব্দটি রান্নাঘরে নির্জনতাকে ভেঙে দেয়, আর ফিওনা মনে মনে দুলে ওঠে। এই নতুন সত্য যেন তার সমগ্র বিশ্বাস কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ফিওনার ঠোঁট কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো একটি প্রশ্ন, গলার স্বর একেবারে শীতল। তোমরা সবাই ভেনাস থেকে এসেছো? অ্যাকোয়ারা নির্দ্বিধায় বলল। হ্যাঁ, পুরো ভেনাসটাই ড্রাগনের রাজ্য। ফিওনার শরীর জুড়ে বিদ্যুতের মতো কেঁপে উঠল। ভেনাস, যে গ্রহের দিকে সে ছোটবেলা থেকেই অপার মুগ্ধতায় চেয়ে থেকেছে, সেই উজ্জ্বল নক্ষত্রময় স্বপ্নের জগৎ। অথচ এখন অ্যাকোয়ারের মুখ থেকে বেরিয়ে আসা এই নির্মম সত্য যেন সেই স্বপ্নকে কঠিন বাস্তবতার শিকলে বন্দি করে ফেলছে। ভেনাস, যেখানে সে কল্পনা করত শান্তি, সৌন্দর্য আর অপার্থিব আলোর উপস্থিতি, সেখানে জ্যাসপারের মতো ফায়ার মনস্টারদের রাজত্ব। ফিওনার কল্পনায় ভেঙে যাওয়া টুকরোগুলো তার মনের গভীরে বেজে উঠতে লাগলো। সেই স্বপ্নের উজ্জ্বল ভেনাস যা তার চোখে আলোকিত থাকতো, এখন এক অদৃশ্য অন্ধকারে ডুবে যাচ্ছে, যেখানে ভয়ঙ্কর ড্রাগন রাজ্যের ছায়া সর্বত্র বিরাজমান। ফিওনার হৃদয় থেকে যেন সমস্ত রং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার চোখের সামনে যেন একটি নতুন দুনিয়া খুলে যাচ্ছে, একটা অচেনা, হিংস্র আর আগুনে পুড়ে যাওয়া দুনিয়া। ফিওনা আবারও কাঁপা গলায় প্রশ্ন করে, তাহলে তোমরা পৃথিবীতে কেন এসেছো? অ্যাকোয়ারা গভীর এক নিঃশ্বাস নিল, যেন প্রাচীন এক ইতিহাস বয়ে আনছে তার মনে। কারণ আমাদের প্রিন্সের ভাই, আমাদের ড্রাগন সদস্য এথিরিয়নকে পৃথিবীর কোনো এক বিজ্ঞানী বন্দি করে রেখেছে। তাকে উদ্ধার করতেই আমরা এসেছি। এই কথা শুনে ফিওনার মনের ভিতর গভীর এক চিন্তার ঢেউ উঠল। জ্যাসপার বারবার এই বন্দিত্বের কথা বলছে, কিন্তু তার গ্র্যান্ডপা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মিস্টার চ্যান সিং, এমন কাজ করতে পারেন? তার গ্র্যান্ডপা কখনোই এমন নিষ্ঠুর কাজ করবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো এই ড্রাগন পৃথিবীর মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, নয়তো এত বড় বিজ্ঞানী এমন কাজ করতে পারে না। ফিওনার বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু একই সঙ্গে সন্দেহের বীজটাও যেন মাথা চাড়া দিচ্ছে। জ্যাসপার প্রতিবার বলেছে, আমার ভাইকে মুক্ত করলেই। খাবারের প্রস্তুতির তুমুল ব্যস্ততার মধ্যে হঠাৎ করে কিচেনের প্রবেশ পথে আলবিরার উপস্থিতি যেন গম্ভীর এক ছায়া ফেলল। তার পদক্ষেপের শব্দ যেন মেঝেতে ধ্বনিত হলো, আর চোখের এক কোণে ফিওনা দেখলো তাকে। মুখে কঠোর এক নির্দেশের ভাব ফুটে উঠেছে। এই অ্যাকোয়ারা, শোনো। আলবিরার কণ্ঠ শীতল অথচ কর্তৃত্বপূর্ণ। প্রিন্সের কফিটা তৈরি করে ফিওনাকে দিয়ে পাঠাও। অ্যাকোয়ারা মাথা নত করল, তার চোখে অবিচল দৃঢ়তা। হ্যাঁ আলবিরা,
আমি এক্ষুনি কফি তৈরি করছি। আলবিরার উপস্থিতি মেঘাচ্ছন্ন পরিবেশের মতোই ছিল, তীক্ষ্ণ ওজনদার এবং নীরব সম্মতি দাবি করে। ফিওনা তাকিয়ে রইল। প্রত্যেকের আচরণের মাঝে এক অদ্ভুত শৃঙ্খলা ও কঠোর নিয়মের ছাপ, যেন সবকিছুই এক নিখুঁত কৌশলের অধীন। অ্যাকোয়ারার হাত দ্রুত কফির বয়ামে নড়ে উঠল। আলবিরার নির্দেশ ছিল প্রায় অস্বচ্ছ, কিন্তু তার প্রতিটি কথার ভেতর ছিল এক অনুচ্চারিত আদেশ, কঠোর নিয়মানুবর্তিতার দাবি। অ্যাকোয়ারা নিঃশব্দে একটা সসপ্যানে পানি গরম করতে দিল। ধোঁয়া ধীরে ধীরে পাকিয়ে উঠতে শুরু করলো। অন্যদিকে সে দক্ষ হাতে সুমাত্রা কফি বিনগুলোকে কফি গ্রাউন্ডারে নিয়ে পিষতে লাগলো। বড় আকারের দানাগুলো ক্রমেই মিহি গুঁড়োয় পরিণত হলো। বিশেষ যত্নে এগুলো পিষা হচ্ছিল, যেন প্রতিটি বিন থেকে তার গভীর এবং ঘন গন্ধযুক্ত আদায় করা যায়। ফিওনার দিকে তাকিয়ে অ্যাকোয়ারা বলল, কফি মেকারে এগুলো দাও ফিও। প্রিন্সের জন্য সুমাত্রা ড্রাগ রোজ কফি তৈরি করো। এই সুমাত্রা কফি ওনার প্রিয়, তবে মনে রেখো দুধ দেবে, কিন্তু চিনি একদম না। ফিওনার তখন মনের গভীরে একটা পুরনো স্মৃতি জেগে ওঠে। সেই দিন যখন জ্যাসপার তাকে নিয়ে কফি শপে গিয়েছিল, ঠিক এই একই কফিটা অর্ডার করেছিল। কিছুক্ষণ তার মন সেই দৃশ্যের স্মৃতিতে হারিয়ে গেল। কি হলো ফিও? অ্যাকোয়ারা কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল। তাড়াতাড়ি করো, কফির মেকারে ঢালো এগুলো। ফিওনা ধীরে ধীরে কফি মেকারের সামনে চলে এলো। মনের ভিতরে অসহ্য একটা ভাবনা খেলা করছিল। কি ভয়ঙ্কর গন্ধ! এটার মধ্যে আবার চিনি ছাড়া কিভাবে পান করে জেসপার? মনের সেই গোপন কথাগুলো আওড়াতে আওড়াতে সেই কফিটা তৈরি করতে শুরু করলো। ফিওনার হাতে কফির মগ ধীরে ধীরে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। সে স্থির দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে দ্বিধার ছাপ। অ্যাকোয়ারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো ফিওনা, দাঁড়িয়ে আছো কেন? যাও প্রিন্সের কক্ষে দিয়ে এসো এই কফিটা। ফিওনার কণ্ঠে অজান্তেই অনিচ্ছার আভাস ফুটে উঠল। আমাকে যেতে হবে? অ্যাকোয়ারা হালকা হাসি দিয়ে জবাব দিল, হ্যাঁ, আলবিরার কথা মনে নেই? আমার কাজ শুধু রান্না, আর প্রিন্সের আদেশকে আমি উপেক্ষা করতে পারবো না ফিওনা, এটা তোমাকে করতেই হবে। ফিওনার বুকের ভেতর এক অজানা অস্থিরতা যেন ছটফট করে উঠল। জ্যাসপারের সামনে আবার যেতে হবে? সেই অগ্নিদৃষ্টি, সেই নির্দয় স্বর যখনই তার সামনে গেছে, একরকম শাস্তির মতো মনে হয়েছে সবকিছু। কি জানি এবার কি অপেক্ষা করছে। অ্যাকোয়ারা আবারও বলল, কি হলো ফিওনা, এত ভাবছো কেন? ফিওনা হালকা কাপা গলায় বলল, না কিছু না, যাচ্ছি। কফির মগটা শক্ত করে ধরে ফিওনা ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠল। প্রতিটি পদক্ষেপে যেন অজানা শঙ্কার মেঘ জমতে থাকলো। করিডোরটা শুনশান, নিঃশব্দ। ফিওনার পায়ের আওয়াজই যেন এই খাখা নির্জনতার মধ্যে সবচেয়ে কর্কশ শব্দ হয়ে উঠছিল। ফিওনা জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছিল এটাই যেন তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত। কিভাবে ভেতরে প্রবেশ করবে সে নিজেই জানে না। দরজায় নক করার সাহস তার নেই, অথচ দরজাটিও অদৃশ্য, যেন স্বপ্নের মতোই গায়েব হয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় ফিওনার চিন্তায় একাধিক সম্ভাবনা দানা বাঁধছিল, কিন্তু হঠাৎই যেন কোনো জাদুর ছোঁয়ায় স্লাইডিং দরজাটি আপনা আপনি খুলে গেল। চোখের সামনে উন্মোচিত হলো জ্যাসপারের কক্ষ, যার দেওয়ালগুলো কাঁচের মতো স্বচ্ছ এবং পোক্ত। অন্য পক্ষে জ্যাসপার দাঁড়িয়ে ছিল কাঁচের দেওয়ালের সামনে, উল্টো দিকে ঘুরে। যখন ফিওনা কক্ষের সামনে পৌঁছলো, ঠিক তখনই তার উপস্থিতির সংকেত এলো জ্যাসপারের কাছে। ভেতর থেকে জ্যাসপার ফিওনাকে দেখে নিল। এই কক্ষের ভিতর থেকে বাইরের দৃশ্য সবসময় পরিষ্কার, যেন সময়ের সীমানা মুছে গেছে। ভীতির পাঁজরে ধরা পড়ে ফিওনার ফাঁপা হাতে ধীরে ধীরে কক্ষের ভিতরে প্রবেশ করলো। প্রতি পদক্ষেপে তার হৃদস্পন্দন যেন দ্রুত গতিতে বাজতে লাগলো। এই স্থান, এই ব্যক্তির অগ্নিশর্মা উপস্থিতি, সবকিছু মিলে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। মনে হচ্ছিল এখানকার বাতাসেই যেন বিদ্যুতের স্রোত বইছে। জ্যাসপার তখনও উল্টো দিকে ঘুরে দাঁড়ানো। ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কফি নিয়ে এসেছি। জ্যাসপার, তার কণ্ঠস্বর যেন ঠান্ডা কাঁচের মতো, একটি অদৃশ্য প্রাচীরের পিছনে লুকিয়ে ছিল।
তিনি নির্দেশ দিলেন। ফিওনা যদিও তার নির্দেশ মেনে কফির মগ টেবিলের ওপর রাখল, কিন্তু সে সেখানে থেকে গেল। সাহস সংগ্রহ করে সে একক প্রচেষ্টায় প্রশ্ন করল, বলছি আমাকে আর কতদিন এখানে আটকে রাখবেন? জ্যাসপার এরূপ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন। প্যান্টের পকেটে দুহাত গুজে রাখা তার ভঙ্গি যেন একটি বাঘের, প্রস্তুত কিন্তু কৌতূহল নিয়েও। ফিওনার হৃদয়ে হালকা ভয় নাড়া দিল, এক ধরনের শঙ্কা যা ছিল গভীর এবং অদৃশ্য। একদিকে জ্যাসপারের আগ্রাসী প্রকৃতি আর অন্যদিকে তার ভেতরের অচিন্তনীয় রহস্য। সেই মুহূর্তে ফিওনা বুঝতে পারল এখানে সে শুধুই একটি পেঁচানো চাকা, যা জ্যাসপারের দুর্ভেদ্য খেলার অংশ। যথার্থ রহস্যে আবৃত ছিল সেখানকার পরিবেশ। কফির তীব্র গন্ধের মাঝে তার চোখের দিকে তাকিয়ে থাকা ওই আগুনের মনস্টারের সম্মুখীন হতে ফিওনার মনে নানা প্রশ্নের কুয়াশা ছিল, কিন্তু সেই ভয়ানক অনুভূতির মধ্যে সে আশাও খুঁজছিল, একটি সম্ভাবনা যা হয়তো তাকে মুক্তির দিকে নিয়ে যাবে। জ্যাসপারের কঠোর গলার আওয়াজ ঘুরে ফিরে যেন অন্ধকারের মাঝে প্রতিধ্বনিত হলো, তোমাকে আমি আদেশ করেছি কফি রেখে চলে যেতে, অযথা প্রশ্ন করতে নয়। তার কথা ছিল যেন শাসকের নির্দেশ, এক অমোঘ আইন যা ভঙ্গ করা যায় না। ফিওনার মনে এক চাপা বিরক্তি উদিত হলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা, আজব, আমাকে আটকে রেখেছেন আর আমি তা প্রশ্ন করব না? মানে আমার এখানে থাকতে খুব শখ জাগছে। মনে হচ্ছে আমি পাহাড়ের বনভোজনের জন্য এসেছি, প্রশ্ন করতে নয়, বরং এ সব কিছু উপভোগ করতে। তার কণ্ঠস্বরের তীব্রতা যেন পাহাড়ের শীর্ষ থেকে অবতীর্ণ এক ঝর্ণার মতো, বিস্ফোরক এবং প্রবাহিত। ফিওনার চোখে তখন হতাশার ছায়া, যেন সে একা একা নির্বাসিত। কতবার বলবো, যেদিন তোমার নানা আমার ভাইকে মুক্তি দেবে সেদিন তুমি মুক্তি পাবে, তার আগে নয়। জ্যাসপার তার গম্ভীর কণ্ঠে যেন একটি চূড়ান্ত ঘোষণা করলেন, একটি নিষেধাজ্ঞা যা অমান্য করা যাবে না। তার চোখের দৃষ্টিতে একটি জোরালো সংকল্পের ঝলক ছিল, যা ফিওনার জন্য এক গভীর আতঙ্কের জন্ম নিল। দেখুন, যদি সত্যি আপনার ভাইকে আমার গ্র্যান্ডপা আটকে রাখে, ফিওনা কিছুটা আবেগপূর্ণ কণ্ঠে বললেন, আমি তাকে অনুরোধ করব আমার গ্র্যান্ডপা আমার কথা রাখবে। আমি জানি, প্লিজ আমাকে দিয়ে আসুন আমার বাড়িতে, আমি নিজে আপনার ভাইকে উদ্ধার করে দিব, কথা দিচ্ছি। জ্যাসপার তার কথাই একটি বিদ্রূপ হাসি ফুটিয়ে তুলল, যেন ফিওনার কথাগুলো তার কাছে শুধুই বাচ্চাদের কল্পনা। জ্যাসপার এক পা দুপা করে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রত্যেক পদক্ষেপ যেন অন্ধকারের গহ্বরে একটি নতুন আতঙ্কের জন্ম দিচ্ছিল। ফিওনার হৃদয়ের ধুকপুকানি বাড়তে লাগলো, ভয়ের অনুভূতি তাকে গ্রাস করছিল। ফিওনা সমান তালে এক পা দুপা করে পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে কাঁচের দেওয়ালে এসে ঠেকে গেল। তার পিঠের সাথে দেওয়ালটি যেন এক শীতল ও শ্বাসরুদ্ধকর বন্ধন তৈরি করছিল। এই মুহূর্তে সে বুঝতে পারল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কতটা কঠিন। ফিওনার চোখে তখন এক আতঙ্কের ঝিলমিল। জ্যাসপারের অতি কাছে আসার সাথে সাথে মনে হলো তার চারপাশের সব কিছু যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। শুধুমাত্র জ্যাসপার এবং তার মধ্যে একটি ভয়ঙ্কর মৌনতা রয়ে গেছে। সে অনুভব করলো যেন জ্যাসপার তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। জ্যাসপার ফিওনার কাছে এসে দাঁড়ালো। তার উচ্চতা যেন এক উঁচু পাহাড়ের মতো, যেখানে ফিওনার মতো ছোট্ট একজন মানুষের জন্যে সব কিছু অতি বিশাল ও ভীতিকর। তার শরীরকে কিছুটা সামনে ঝুঁকিয়ে ফিওনার দিকে নজর রাখলো, যেন একটি পেশিবহুল শিকারী তার শিকারের দিকে মনোযোগ দিচ্ছে। ফিওনার মাথার দুই পাশের কাচের দেওয়ালের বিরুদ্ধে জ্যাসপারের শক্তিশালী হাত দুটি স্থাপন হলো, যেন ফিওনাকে তার গ্রাসে নিয়ে আসার জন্য প্রস্তুত। কাচের পৃষ্ঠের ঠান্ডা স্পর্শ তার পিঠে লাগছিল। প্রতিটি শ্বাসে ফিওনার মনে একটি অশুভ অনুভূতি তৈরি করছিল। জ্যাসপারের স্নিগ্ধ অথচ ভয়ঙ্কর দৃষ্টি যেন তার প্রতিটি ইন্দ্রিয়কে সচেতন করে তুলছিল। তার চোখে একটি তীব্রতা ছিল যা ফিওনাকে যেন আচ্ছন্ন করে ফেলছিল। ফিওনা অনুভব করছিল যে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছে, আর এই নিকটতা যেন একটি অপরিচিত অথচ চেনা সংকটের দিকে ঠেলে দিচ্ছিল। ফিওনার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো, কিন্তু সে কোনো রকম শব্দ উচ্চারণ করতে পারছিল না। সেই মুহূর্তের সময় যেন থমকে গিয়েছিল। কেবলমাত্র তারা দুজনের মাঝে অদৃশ্য একটি দেওয়াল ছিল,
যা ফিওনার মাঝে তৈরি করেছে একদিকে ভয় আর অন্যদিকে আকর্ষণের সংমিশ্রণ। জ্যাসপার মাথা কিছুটা ঝুঁকে ফিওনার সামনে এসে বলল, You are such a bloody foolish human, and I hate humans. জ্যাসপারের গম্ভীর কণ্ঠস্বর যেন একটি প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। তার কথায় বিদ্যুৎ চমকাচ্ছে। কারণ তোমরা হিউম্যানরা অনেক সেলফিশ আর বেঈমান হয়ে থাকো। তোমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করব? বোকা দুর্বল মানবী। এইসব কথা যেন শানিত তলোয়ার বিদ্ধ কুরুচি ফিওনার হৃদয়ে আঘাত করে। তার প্রতিটি শব্দ ছিল যেন একটি অশুভ অভিশাপ, যা তার কল্পনার সব সৌন্দর্যকে ধ্বংস করে দিচ্ছে। ফিওনার দৃষ্টি জ্যাসপারের চোখের গভীরতা তলিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু সে তার অভিব্যক্তিতে এক নির্দয় নৈরাশ্য দেখতে পেল, যা তাকে আরও বিভ্রান্ত ও হতাশ করে তুলল। ফিওনার পিঠের নিচে কাচের দেওয়ালটি আরও কঠিন ও ঠান্ডা মনে হচ্ছিল, আর তার মনের ভাবনাগুলো যেন এক একটি পাথরের ভারে চাপা পড়ছিল। জ্যাসপার পুনরায় তার গম্ভীর কণ্ঠস্বর তুলল, যেন ফিওনার মনের অন্ধকারে প্রবেশ করতে চায়। কি হলো? এখন কথা বলছো না কেন? শেষ কথা সব? তার কথাই ছিল একটি বিদ্রূপের রেশ, যা ফিওনার হৃদয়ে রক্তপাতের মতো অনুভূত হচ্ছিল। ফিওনা নিজের মাথা নিচু করে নিল, যেন মাটির দিকে তাকিয়ে থাকা তার জন্য নিরাপত্তার আড়াল। সেই সময় জ্যাসপার তার কানের কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস যেন ফিওনার কানে একটি উষ্ণ হাওয়ার ঝাপটা নিয়ে আসছে। আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো বোকা মানবী। আমি কাছে আসলে তো দুনিয়াই ভুলে যাও। ফিওনার মধ্যে যে আতঙ্ক কাজ করছিল তা যেন তার কথার ভারে আরো বাড়তে লাগলো। জ্যাসপারের এই হাস্কির স্বর, যার প্রতিটি মানি যেন একটি চূড়ান্ত চ্যালেঞ্জের মতো, তাকে আরো হতাশ করে তুলছিল। এই কথাগুলোর মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা ফিওনার হৃদয়ে প্রবেশ করে তাকে এক অসাধারণ ভয়ঙ্কর আকর্ষণের আবহে বাঁধছিল। ফিওনার চোখে তখন জলজল একটি উজ্জ্বলতা ছিল, যা নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা ও তার হৃদয়ে জমে থাকা অশান্তির প্রতিফলন ঘটাচ্ছিল। সে জানত এই ভয়ঙ্কর ড্রাগন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে থাকা মানে এক কঠিন যুদ্ধের সম্মুখীন হওয়া। জ্যাসপার ফিওনার থেকে কিছুটা দূরে সরে এলো, যেন তার বিরূপ আচরণের ভার থেকে নিজেকে মুক্ত করতে চায়। এদিকে ফিওনা দাঁড়িয়েছিল মাথা নিচু করে, এক অদ্ভুত দ্বন্দ্বের মাঝে। হঠাৎ জ্যাসপার কফির মগ হাতে নিয়ে এক চুমুক দিল। কফি একদম ঠান্ডা হয়ে গেছে, যেন তাতে তার রাগের আগুন প্রজ্বলিত হলো। সে ক্ষোভে কফি সজোরে ফিওনার দিকে ছুঁড়ে মারল। কফির তরল আকাশের বৃষ্টির মতো তার গায়ে ঝরে পড়ল। ফিওনার মুখ থেকে শুরু করে গলা পর্যন্ত ভিজে গেল সেই কালো কফির রস দিয়ে। তার সাদা গাউনটি কফির স্রোতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, যেন নির্মলতার প্রতীকটি একটি পবিত্র স্থানে অপবিত্র হয়ে পড়ল। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল, যেন সে উপলব্ধি করতে পারছে না এত বড় অপমান সে সহ্য করতে পারে না। তার চোখে অশ্রুর জল জ্বলে ওঠে। এই রাগ, দুঃখ এবং লজ্জা মিলেমিশে একাকার হয়ে গেল। ফলে তার হৃদয়ের গম্ভীরতা থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে শুরু করলো। জ্যাসপার অমানবিকভাবে বলল, এই মেয়ে, এই কফির মগটা নিয়ে এক্ষুনি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। তোমার জন্য আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে। তার স্বরে ছিল একটি নিষ্ঠুর অথচ ঔদ্ধত্যপূর্ণ কর্কশতা, যা ফিওনাকে আরো বেশি অসহায় করে তুলছিল। ফিওনার হৃদয়ে তখন এক অদ্ভুত ক্ষোভ জাগ্রত হলো। সে কেবলমাত্র একটি কফির জন্যে কষ্ট পাচ্ছিল না, বরং তার আত্মসম্মানের প্রতি এমন নৃশংস আঘাত যে তার অবচেতনাকে নাড়া দিচ্ছিল, তা সে সহ্য করতে পারছিল না। ফিওনা মগটি হাতে নিয়ে এক প্রকার দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। তার চোখে জল এবং হৃদয়ে দগ্ধ বিষণ্ণতা, যেন প্রতিটি পদক্ষেপে কষ্টের স্রোত প্রবাহিত হচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মন কেবলমাত্র জ্যাসপারের অমানবিক আচরণের বিষণ্ণ স্মৃতি দ্বারা গ্রাসিত ছিল। কিচেনে প্রবেশ করে অ্যাকুয়ারা তাকে দেখে আটকে ওঠে। ফিওনার হাতে কফির মগ আর তার মুখ ও গলায় কফির দাগে ঢাকা পড়েছে। চমকিত হয়ে অ্যাকুয়ারা প্রশ্ন করল, এ কি ফিওনা, তোমার এই অবস্থা কেন? কফি নিয়ে পড়ে গিয়েছিলে নাকি? ফিওনা কাঁদতে কাঁদতে উত্তরে বলে, তোমাদের প্রিন্স আমার উপর কফি ছুঁড়ে মেরেছে। অ্যাকুয়ারা বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে, কি বলছো?
প্রিন্স এটা করেছে? কিভাবে সম্ভব? আমাদের রাজ্যের রুলসের এসব করা নিষিদ্ধ। তাহলে উনি তোমার সঙ্গে এমন আচরণ কেন করলো ফিওনা? ফিওনার চোখে শুধুই জল, সে শুধু কেঁদেই যাচ্ছে, যেন কোনো উত্তর দেওয়ার শক্তি তার মধ্যে আর অবশিষ্ট নেই। তার মন খারাপ, পুরো পরিস্থিতি তাকে অতল অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। শেষে কফির মগটি কিচেনে রেখে ফিওনা এক প্রকার দৌড়ে কিচেন থেকে বেরিয়ে যায়। তার উদ্দেশ্য একটি, নিজের কক্ষে ফিরে যাওয়া, যেখানে অন্তত কিছুক্ষণ একাকিত্বের নিরাপদ আশ্রয় পাবে। রাতের আকাশে নক্ষত্রেরা জ্বলে উঠেছে, কিন্তু বাড়ির ভেতরে গভীর এক নীরবতা বিরাজমান। রান্নাঘরের চারিপাশে একোয়ারা ব্যস্ত হাতে খাবারের পাতিল গুছিয়ে রাখছে। তার নিখুঁত নৈপুণ্য যেন এই মহলের জন্য এক শৃঙ্খলিত কাজ। অপরদিকে ফিওনা ডাইনিং টেবিলে ধীরে ধীরে থালা বাসন সাজাচ্ছে। তার মনোজগতে আজকের দিনের অপমানের কালো ছায়া ভেসে বেড়াচ্ছে। টেবিলের কেন্দ্রে হৃষ্টপৃষ্ট খোদাই করা এক সিংহাসনের মতো বিশাল চেয়ার জ্যাসপারের জন্য রাখা হয়েছে, এক রাজপুত্রের উপযোগী আসন। ডাইনিং রুমের এই আভিজাত্য যেন সেখানকার প্রতিটি জিনিসের ভেতর দিয়ে কথা বলে। মোমের আলোর নরম আভা টেবিলের উপরে পড়ে থালাগুলোর রূপালী প্রান্তগুলোকে দ্যুতি দিচ্ছে। ফিওনা একটার পর একটা পদ সাবধানে টেবিলে রাখছে। তার হাতে কাঁপুনি নেই, কিন্তু তার মন বিক্ষিপ্ত। আজকে হঠাৎ জ্যাসপারের উপস্থিতির সংবাদ এসে পৌঁছয়। তার আজকের নির্দেশ, ডাইনিং আজকে সবার সাথে বসে খাবার খাবে, তাই এই রাজকীয় চেয়ারের আয়োজন। সেই উচ্চ আকাঙ্ক্ষিত শক্তিমান পুরুষটি যখন তার রাজকীয় আসনে বসবে, তখন টেবিলের ওপর চাপা অথচ অসহনীয় এক পরিবেশ ভর করবে, যেন সেখানকার প্রতিটি মানুষের হৃদয়ে জ্যাসপারের আধিপত্য গভীর করে বসিয়ে দিচ্ছে। আর ফিওনার মনে চলতে থাকা দ্বিধার স্রোত এক মুহূর্তের জন্যেও থামছে না। আসবাবপত্র, থালা বাটি, খাবারের প্রতিটি থালা যেন অপেক্ষা করছে সেই সর্বশক্তিমান ড্রাগন রাজপুত্রের প্রবেশের। ফিওনার মনোজগতে আজ ভয় আর দ্বিধার ঢেউ চলছে। বারবার মনে পড়ছে জ্যাসপারের হাত থেকে তার উপর বর্ষিত সেই কফির মুহূর্ত, তার আত্মসম্মানের মর্মান্তিক আঘাত। এখন আবার তার সম্মুখীন হতে হবে, সবার সামনে তাকে পুনরায় অপমান করবে কিনা, এই ভাবনাই তাড়া করে ফিরছে ফিওনাকে। কিন্তু এই বিশাল গ্লাস হাউসের শৃঙ্খলিত জীবনে তার কোনোই বিকল্প নেই। বাধ্য হয়ে তাকে এই ডাইনিং টেবিলে থাকতে হবে। সেই রক্তচক্ষু ড্রাগনের সামনে ডাইনিং টেবিলে ইতিমধ্যেই সবাই জড়ো হয়েছে। আলবিরা, থারিনিয়াস আর বাকি ড্রাগন সদস্যরা নিজেদের আসনে ধীরে সুস্থে বসে পড়েছে। তারা একে অপরের সঙ্গে নিস্তব্ধ কথোপকথনে লিপ্ত, যেন এক সুপ্ত আগ্নেয়গিরি। কিন্তু ফিওনার মন অন্যদিকে। তার চোখের কোণে সারাক্ষণ তাকিয়ে রয়েছে সেই কাঠের সিঁড়ির দিকে, যেখান দিয়ে জ্যাসপারের নামার প্রতীক্ষা করছে যেন শাস্তির মেঘমালা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে জ্যাসপারের ভারী পায়ের শব্দ শোনা যায়, যেন প্রতিটি পদক্ষেপ তার অপরিসীম শক্তি আর ত্রাসের আভাস। সিঁড়ি বেয়ে নামতে থাকা জ্যাসপারের উপস্থিতি ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। তার উচ্চতা, আভিজাত্য আর তীক্ষ্ণ দৃষ্টি যেন সবার সম্মুখে এক প্রভাব বিস্তার করে। ডাইনিং টেবিলের চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে তার আগমনে। ফিওনার হৃদয় যেন মুহূর্তের জন্যে থমকে যায়। অন্যরা গভীর শ্রদ্ধায় তাকিয়ে আছে তাদের প্রিন্সের দিকে, কিন্তু ফিওনার মন দোলাচল করে। আজ আবার কিভাবে তার ভাগ্য নিয়ে খেলা হবে? জ্যাসপার তার রাজকীয় আসনে বসে পড়লে তার দেহভঙ্গিতে এক ধরনের প্রচণ্ড গাম্ভীর্য ছড়িয়ে পড়ে। সম্রাটের মতো আভিজাত্য আর একচ্ছত্র ক্ষমতার প্রতীক হয়ে সেই আসনে তার অধিষ্ঠান যেন বাতাসকেও ভারী করে তোলে। তার সামনে দাঁড়িয়ে থাকা ফিওনা এবং অ্যাকোয়ারাকে এক নজর দেখে সে ঠান্ডা গলায় নির্দেশ দিল, একবারা বসে পড়ো টেবিলে, তোমার আসনে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করবে। অ্যাকোয়ারা এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকায়। তার চোখে ফুটে ওঠে দ্বিধা আর মায়া। এক অজানা বোধ তার অন্তরকে স্পর্শ করে। ফিওনার এই নিস্তব্ধ কষ্ট, এই নীরব প্রতিবাদ তার মনকে আলোড়িত করে। তবু অ্যাকোয়ারা অবশেষে তার প্রিন্সের আদেশ মেনে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ে। কিন্তু ফিওনার ভাগ্যে কোনো বসার অনুমতি নেই। জ্যাসপারের নির্দেশে সে একা একাই সবার খাবার পরিবেশন করবে।
তার হাতে ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। একের পর এক প্লেটে নিস্তরঙ্গ দক্ষতায় খাবার তুলে দিচ্ছে। খাবারের গন্ধে টেবিলের অন্যরা তৃপ্তি পেলেও ফিওনার মনে সেই কাজ কোনো আনন্দ বয়ে আনে না। তার প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের নীরব নিঃসঙ্গতা বহন করছে। প্রতিটি পরিবেশনের সঙ্গে সঙ্গে তার আত্মমর্যাদা ক্ষতবিক্ষত হচ্ছে। কিন্তু তবুও সে নিরুপায়, নির্বাসিত এক বন্দির মতো গ্লাস হাউসের এই শৃঙ্খলে জড়িত আছে। অ্যাকোয়ারা দূর থেকে ফিওনার অসহায়তাকে লক্ষ্য করে। তার চোখে মিশে থাকে অপরাধ বোধ, কিন্তু সে কিছুই করতে পারে না। ফিওনার প্রতিটি পদক্ষেপে তার অন্তরের গভীরে ঝাঁকুনি লাগে, কিন্তু জ্যাসপারের দৃষ্টির সামনে সে নীরব থেকে যায়। অ্যাকোয়ারা মনে মনে দ্বিধাগ্রস্ত। ফিওনার মনে একটি মেয়েকে এভাবে অপমান ও কষ্ট দেওয়া তা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মিষ্টি স্বভাব, শান্ত আচরণ সবকিছুই তো প্রমাণ করে যে ফিওনা কোনো জীবের ক্ষতির কারণ নয়। তবু কেন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? অ্যাকোয়ারা নিজের মনকে প্রশ্ন করে। শুধু মানুষ বলেই কি সে এতটা অপদস্থ হবে, নাকি ড্রাগন রাজ্যের নিয়মের বাইরে কিছু চলছে? ফিওনার প্রতি এই অন্যায় আচরণ যেন ড্রাগনদের গর্বিত ঐতিহ্যের সাথে বেমানান। ড্রাগন রাজ্যের নিয়ম তো বরাবরই কঠোর হলেও ন্যায় বিচারের উপর ভিত্তি করেছিল, আর সেখানে এই মানবীর প্রতি এমন নির্মমতা। অ্যাকোয়ারার বুকের ভেতর গুমড়ে ওঠে। প্রিন্সের এই কঠিন রীতি কি সঠিক? অ্যাকোয়ারা বুঝতে পারে না, কিন্তু তার মনের ভেতর এক ধরনের অস্বস্তি ঘনীভূত হয়। প্রিন্স অরিজিন এই সাধারণ একটা মানবের সাথে এমন আচরণ কেন করছেন? এই প্রশ্ন ক্রমেই তার চিন্তার গভীরে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু রাজকীয় আদেশের সামনে এসে যে অসহায়। রাতের নীরবতায় ডাইনিংয়ে কক্ষের গুঞ্জন থেমে গেলে জ্যাসপার সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে বসল। অন্ধকারে ঝলমল করতে থাকা চাঁদের আলো বড় বড় কাচের দেওয়ালের বাইরে ছড়িয়ে পড়ছিল। কক্ষের ভেতর ড্রাগনদের একত্রিত উপস্থিতি যেন গম্ভীর এক আবহ তৈরি করলো। ফিওনা তখন নিজের কক্ষে ফিরে গেছে, আর অ্যাকোয়ারা, যার এ ধরনের মিটিংয়ে থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র কিচেনের কিছু কাজ শেষ করতে এসে নিস্তব্ধভাবে দূরে দাঁড়িয়েছিল। জ্যাসপারের কণ্ঠে শক্তি ও সংকল্পের মিশ্রণ স্পষ্ট। তিনি থারিনিয়াসকে নির্দেশ দিলেন, মিস্টার চেনসিং আর ওয়াংলি, ওদের পরিকল্পনা সম্পর্কে যেভাবেই হোক খোঁজ নাও। অ্যাথেরিয়নের মুক্তির পথে এটাই একমাত্র ধাপ, যা এড়ানো যাবে না। ওদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা করব। থারিনিয়াস সম্মতি জানিয়ে মাথা নিচু করল। তার ডানা মেলে ধরল চীনের আকাশে উড়তে। সে জানতো আজকের রাতটা গুরুত্বপূর্ণ। সে বিশেষ এক সংবাদ নিয়ে ফিরতে চায়, যা এই মিশন সম্পূর্ণ বদলে দিতে পারে। জ্যাসপার এরপর তার মনোযোগ ফেরালেন আলবিরার দিকে। ফিওনাকে দিয়ে গ্লাস হাউস পরিষ্কার করাও। কতদিন হলো কাজগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে। পুরো লিভিং রুমের কাজগুলো ক্লিন করতে হবে। তবে মনে রেখো, অ্যাকোয়ারা যেন ওকে কোনো কিছু দেখিয়ে না দেয়। সাহায্য করার কোনো অধিকার নেই তার। আলবিরা মাথা নোয়ানো, তার মধ্যে ক্ষীণ এক সংশয় ছিল, কিন্তু জ্যাসপারের চোখের কঠোরতা তাকে নীরব রাখল। কক্ষের বাইরে থারিনিয়াস তখন প্রবল গতিতে চীনের আকাশপথে ছুটে চলেছে। রাতের বাতাস তার ডানা স্পর্শ করছে। আজকের রাতের শেষে জ্যাসপার এক বিশেষ বার্তা পেতে চলেছে, যা তার চিন্তার গতিপথে নতুন মোড় আনবে। আলবিরা নিঃশব্দে ফিওনার কক্ষে প্রবেশ করল। ফিওনা তখন একটুখানি বিশ্রামের জন্য চোখ বুজেছিল। সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। আলবিরা তার কণ্ঠকে অদ্ভুতভাবে শীতল করে বলল, এই মেয়ে শোনো, লিভিং রুমের গ্লাস এখনই পরিষ্কার করতে হবে, প্রিন্সের আদেশ। ফিওনা তার চোখ খোলার সাথে সাথে আলবিরার আদেশের কাঠিন্য বুঝে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার ভেতরের ক্লান্তি যেন তার চাহনির গভীরে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ফিওনা লিভিং রুমে পৌঁছয়, যেখানে গ্লাস পরিষ্কারের সরঞ্জামগুলো অগোছালোভাবে ছড়িয়ে রাখা। একটা বালতি, গ্লাস ক্লিনার, শুকনো সাদা কাপড় আর একটা পুরনো মই। আধুনিক এই গ্লাস হাউসের শোভামণ্ডিত সৌন্দর্যের সাথে এই সরঞ্জামগুলো যেন মেলাতে পারে না। সারা ঘর জুড়ে কাচের যে আভিজাত্য ছড়িয়ে আছে, সেখানে তাকে এনালগ পদ্ধতিতে গ্লাস পরিষ্কার করতে হবে, যা নিঃসন্দেহে অপমানের এক সূক্ষ্ম অস্ত্র। ফিওনা বুঝতে পারল এটা শুধুই শাস্তি নয়, বরং
একটা উপহাস। জ্যাসপার তার সাথে খেলা করছে, অকারণেই তাকে এই প্রতিটি পদক্ষেপে হেনস্থা করছে। ফিওনার মন এক মুহূর্তের জন্য থমকে যায়। এই শক্তিশালী ড্রাগন রাজপুত্রের বিরুদ্ধে তার অপরাধটা আসলে কি, যে তাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে? তার চোখের কোণে অজান্তেই জল জমতে থাকে, কিন্তু সে সেই জলকে দেখিয়ে দেয় না। গ্লাসের পাশে দাঁড়িয়ে এক কঠিন দীর্ঘশ্বাস ফেলল, কাপড় হাতে তুলে নিয়ে কাজ শুরু করলো, যেন এটাই তার একমাত্র পথ। ফিওনা রাতভর নিঃশব্দে লড়াই করেছে গ্লাসের সাথে। প্রতিটি কাচের পৃষ্ঠ যেন তার আত্মার প্রতিফলন ধরে রেখেছে। সেখানে ছিল তার ক্লান্তি, নীরব যন্ত্রণা আর অপমানের দাগ। একের পর এক গ্লাস পরিষ্কার করতে করতে কেবল ফ্লোরই নয়, তার মনও যেন ঘোলাটে হয়ে উঠেছে। চারিপাশে ছড়িয়ে থাকা সাবানের ফেনা যেন তাকে উপহাস করছিল, যেন এই লিভিং রুমটা আর কোনো অভিজাত্যের স্থাপনা নয়, বরং তার শাস্তির এক সঙ্গীত। ভোরের হালকা আলো যখন জানালার কাছে ধাক্কা দিল, ফিওনা এক রাশ ক্লান্তি নিয়ে মই থেকে নেমে এলো। মইটা একপাশে ঠেলে রেখে হাতে থাকা বালতি নিয়ে খুব ধীরে ধীরে পা ফেলল। প্রতিটি পদক্ষেপ সাবধানী, যেন এক ভুলে তার পরিশ্রম ভেস্তে যায়। সাবানের পানিতে ফ্লোর সাদা হয়ে গেছে, আর সেই সাথে তার আত্মবিশ্বাসও ক্ষয় হয়ে যাচ্ছে। ফ্লোর পরিষ্কার করতে হবে, কিন্তু ফিওনার শরীরে আর সেই শক্তি নেই। বালতিতে নতুন করে পানি ভরে ফ্লোরের শেষ অংশের দিকে সে এগিয়ে যায়। ফিওনার উদ্দেশ্যে আগে সিঁড়ি মুছবে, তাই খুব ধীরে ধীরে উঠতে যাচ্ছিল, আর তখনই জ্যাসপার সিঁড়ি বেয়ে নামছে। দ্রুত পদক্ষেপে, যেন কিছু জরুরি কাজের তাড়া নিয়ে। ফিওনা তখনও সিঁড়ি বেয়ে ওঠার প্রস্তুতি, মাত্র এক সিঁড়িতে পা রেখেছে। চোখ ঠিক মতো না তুলে সে এগিয়ে আসছিল। এক মুহূর্তেই দুজনের পথ এক হয়ে গেল। জ্যাসপার সজোরে ফিওনার সাথে ধাক্কা খায়। ফিওনার হাতে থাকা বালতি মুহূর্তেই মাটিতে পড়ে যায়, আর সেই সাথে সব পানি ছিটকে পড়ে ফ্লোরে। সাবান আর পানি মিশে পুরো লিভিং রুমের ফ্লোর পিচ্ছিল হয়ে যায়। জ্যাসপার সামান্য হোঁচট খেয়ে পা ঠেকালেও নিজেকে সামলে নিতে নিল, কিন্তু ফিওনা ততক্ষণে ভারসাম্য হারিয়ে ঢলে পড়েছে। ফিওনার শরীর তখন ভারসাম্য হারিয়েছে। সে ঝট করে জ্যাসপারের ধূসর রঙেরই শার্টের কাঁধে আঁকড়ে ধরেছে, যেন পড়ে না যায়। জ্যাসপারের দিকে টান লেগে শার্টটা কুঁচকে গেছে, এবং পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে জ্যাসপার বুঝে ওঠার আগেই জ্যাসপার ফিওনাকে নিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ফিওনার পতন সরাসরি জ্যাসপারের ওপরেই হয়েছে। জ্যাসপার হঠাৎ আঘাতে মৃদু ব্যথা অনুভব করে মাথায়, কিন্তু তার ধ্যান তখন সম্পূর্ণ অন্যদিকে। ফিওনা তার বুকের উপর পড়ে গেছে। শ্বাসকষ্টের মতো নীরবতা ঘিরে ধরে মুহূর্তটাকে। ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে, যেন সময় থেমে গেছে। সে মাথা তুলতেই দেখতে পেল জ্যাসপারের রাগান্বিত মুখ, যার দৃষ্টিতে এক প্রকার ভ্রুকুটি লুকিয়ে আছে, আর তার সেই অলিভ গ্রিন চোখ যেন দপদপ করছে আগুনের মতো। ফিওনার চুল আর মুখমণ্ডল সাবানের সাদা ফেনায় আচ্ছন্ন হয়ে আছে, যেন এই অপমানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই ফেনা। জ্যাসপারের বুকের ওপর পড়ে থাকা ফিওনার চেহারা এতই বিচ্ছিন্ন দেখাচ্ছে, যেন পুরো পরিস্থিতির একমাত্র প্রত্যক্ষদর্শী সাবানের সেই ফেনা। এক অদ্ভুত নীরবতা গ্রাস করে চারিপাশকে। শুধু জ্যাসপারের রাগান্বিত দৃষ্টির চাপ যেন ফিওনাকে ভস্ম করে দিতে চায়। জ্যাসপারের কণ্ঠের কঠোরতা যেন লোহার শিকলের মতো ফিওনার কানে আঘাত করে। এই মেয়ে, কোনো কাজ কি শেখনি ঠিক মতো? সারা ফ্লোর সাবান পানিতে ভাসিয়ে ফেলেছো। ওঠো আমার উপর থেকে। ফিওনা তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও সাবান পানির পিচ্ছিলতা তাকে ফের ব্যর্থ করে দেয়। পা পিছলে আবারও সে জ্যাসপারের ওপর পড়ে যায়। জ্যাসপার এক নিঃশ্বাসে ব্যথার মৃদু শব্দ করে, তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বিরক্তিতে ভরা। ফিওনা পুনরায় মাথা তুলে তাকায়, চোখে লজ্জার ছাপ। উঠতে পারছি না তো। ফিসফিস করে বলে ফিওনা, গলার সুরে এক প্রকার অসহায়ত্ব। জ্যাসপার গভীর বিরক্তির সুরে তাচ্ছিল্য করে বলল, আমার উপর পড়ে থাকতে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, তাই না? তাই ওঠা হচ্ছে না তোমার? তার রাগান্বিত দৃষ্টির তীব্রতা ফিওনার মনে চাবুকের মতো আঘাত হানে, আর ফিওনার শরীরের ওপর ছড়িয়ে থাকা সাবানের ফেনা যেন আরও প্রকটভাবে হাস্যকর করে তোলে পুরো পরিস্থিতি। জ্যাসপার হঠাৎই ফিওনাকে এক
ঝটকায় ঘুরিয়ে নেয়। মুহূর্তেই ভেতরেই ফিওনা তার নিচে আর সে নিজে ফিওনার ওপরে। চারিপাশে সাবানের পিচ্ছিল জলধারায় নিমজ্জিত ফ্লোরে যেন সময় স্থির হয়ে যায়। ফিওনার চোখে বিস্ময় আর জ্যাসপারের চোখে অগ্নি, রাগ আর অদ্ভুত এক টান স্পষ্ট হয়ে ওঠে। জ্যাসপারের শরীরের ওজন ফিওনার ওপর ভর করে আছে। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার মুখে এসে ঠেকে। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে আর জ্যাসপার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। ফিওনার মুখের কাছাকাছি জ্যাসপারের চেহারা। সেই মুহূর্তে তাদের চারপাশের সাদা ফেনা আর ঠান্ডা ফ্লোর যেন এক অদৃশ্য মায়াজালের অংশ হয়ে যায়। ফিওনা বাকরুদ্ধ হয়ে পড়ে। তার শরীরের উপর জ্যাসপারের উপস্থিতি যেন তাকে স্তব্ধ করে রেখেছে। জ্যাসপার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তার ভারসাম্য হারিয়ে যায়। পিচ্ছিল সাবান পানিতে পা পিছলে ফিওনার উপর আবারও ধপাস করে পড়ে যায়। এবার তার মুখ সরাসরি ফিওনার ঘাড়ে এসে ঠেকে। সেই মুহূর্তেই ফিওনার সারা দেহ শীতল স্রোতে শিহরিত হয়ে ওঠে। যেন সময় থেমে যায়, যেন সময় থেমে গেছে আর চারপাশের সব শব্দও স্তব্ধ হয়ে গেছে। ফিওনার ঘাড়ে জ্যাসপারের গরম নিঃশ্বাসের আভাস স্পষ্টভাবে অনুভূত হয় আর ত্বকে অজান্তেই একটি স্পর্শের নীরব ঝড় বয়ে যায়। জ্যাসপারের চুলের ভেজা অনুভূতি ফিওনার ত্বকে মিশে গিয়ে এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। যেন ঘরের প্রতিটি কোণায় গ্লাসের দেওয়ালের প্রতিফলন সেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে আছে। জ্যাসপার নিজেও কিছুক্ষণের জন্যে স্তব্ধ হয়ে থাকে। তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নিবিড়ভাবে স্থির। ফিওনার শ্বাস দ্রুত হয়ে আসে। তার মনের অজস্র চিন্তা যেন এক মুহূর্তের জন্যে আটকে গেছে। তারপর জ্যাসপার ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, তোমার এসব বোকা বোকা কাজের জন্য আমাকে বিপদে পড়তে হয় কেন বারবার ফিওনা? ফিওনা কোনো উত্তর দিতে পারে না। তার দেহের প্রতিটি স্নায়ু যেন সেই ঘনিষ্ঠ স্পর্শে বিদ্যুৎ প্রবাহিত হয়ে উঠেছে আর তার মনের ভেতরে চলতে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। জ্যাসপার পুনরায় খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে ফিওনার ওপর থেকে সরে যেতে চায়, কিন্তু হঠাৎই টের পায় যে তার গলার সেই রহস্যময় লকেট ফিওনার জর্জেটের ফ্রকের বুকের কাছের কাপড়ের সাথে জট পাকিয়ে গেছে। তাদের দুজনের মাঝের শূন্যতা আর একবার বন্ধ হয়ে আসে। ফিওনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। জ্যাসপার কিছুক্ষণের জন্যে হতবুদ্ধির মতো চেয়ে থাকে। তার হাতে স্পর্শ করে লকেটটি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাপড়ের সূক্ষ্মতা আর লকেটের ধারালো অংশগুলো যেন তাদের দুজনকে আরো ঘনিষ্ঠভাবে আবদ্ধ করে রেখেছে। ফিওনা নিঃশ্বাস বন্ধ করে স্থির থাকে। তার চোখে আতঙ্ক আর অস্বস্তির ছাপ স্পষ্ট, কিন্তু নিজের অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্যেও কিছু বলতে পারছেন না। সেই অদ্ভুত লকেট যেন জ্যাসপারের সাথে তার অবিচ্ছেদ্য কোনো বাঁধনের মতো তাকে আটকে রেখেছে। আবারও শুরু হলো আরেক ঝামেলা। জ্যাসপার এক প্রকার বিরক্তির সুরে বলে। তার গলার স্বর গভীর ও তীক্ষ্ণ, কিন্তু তার হাতের প্রতিটি স্পর্শে ফিওনার মন যেন কেঁপে ওঠে। সেই উত্তপ্ত মুহূর্তে তাদের বন্ধন যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা তাদের ইচ্ছের বিরুদ্ধে হলেও প্রতিটি ক্ষণে আরও নিবিড় হয়ে আসছে। জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে ডাকে আলবিরাকে, আর তার কণ্ঠের সেই কমান্ডো যেন গোটা গ্লাস হাউস কাঁপিয়ে তোলে। মুহূর্তেই আলবিরা ছুটে আসে। সিঁড়ির ওপর থেকে দৃশ্যটি দেখে তার মুখে বিস্ময়ের ছাপ। সাদা সাবানের ফেনায় ভরা সেই পিচ্ছিল ফ্লোরে ফিওনা ও জ্যাসপার কাঠছড়া বাঁধা অবস্থায় পড়ে আছে। দৃশ্যটি যেমন অপ্রত্যাশিত তেমনি অবাক করার মতো। আলবিরা নিচে না নেমেই দৃশ্যের গভীরতা মুছে নেয়। নিচের ফ্লোর যেন দুঃস্বপ্নের মতো পিচ্ছিল। এই অবস্থায় সে নিজেও সাহায্য করতে পারবে না। তার মুখ থেকে নির্গত হয়, প্রিন্স অরিজিন, এসব কিভাবে হলো? জ্যাসপার রাগান্বিত আর তীব্র বিরক্তির স্বরে চেঁচিয়ে। আলবিরা, অযথা প্রশ্ন না করে ফ্লোরের পানি ঢালার ব্যবস্থা করো দ্রুত। আলবিরা তাড়াতাড়ি দোতলা থেকে একটি মোটা পাইপ নিয়ে আসে এবং দ্রুততার সঙ্গে পানি ঢালতে শুরু করে। ওপর থেকে ঝরে পড়া সেই শীতল পানি ধীরে ধীরে ফ্লোরকে ধুয়ে দিচ্ছে আর সেই সঙ্গে ভিজিয়ে দিচ্ছে জ্যাসপার ও ফিওনাকে। পানির স্রোতে চারিপাশ যেন ভেসে যাচ্ছে আর ফিওনার কাঁধে ভিজে চুলের ঢেউয়ের মতো তার চারপাশে বয়ে চলেছে।
জ্যাসপার ফ্লোরে হাত দিয়ে ভিজে যাওয়া সত্ত্বেও তার ভ্রু কুঁচকে থাকে, ফিওনার দিকে রাগে অপমানে তাকিয়ে। অবশেষে ফেনা আর পানির স্রোত ধুয়ে তাদের মুক্ত করে, কিন্তু সেই মুহূর্তের বোঝা যেন তাদের মনে এক গভীর রেখাপাত করে দেয়। ফিওনার ঠোঁট মৃদু কাঁপছে, যেন কোনো অব্যক্ত আবেগ গোপন করতে পারছে না। তার চোখের কোণে জমে থাকা ভেজা ভাবটুকু এক অদ্ভুত অনিশ্চয়তার জন্ম দেয়। সে জানে না কেন এই মুহূর্তে তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে। তার সামনে থাকা জ্যাসপারের সবুজ নেত্রপল্লব যেন এক গভীর রহস্যময়তা নিয়ে ঝলমল করছে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে স্থির নিঃশব্দে তাকিয়ে থাকে। তার চোখের সেই গভীরতা আকর্ষণ নাকি রাগ তা ফিওনা ঠিক বুঝে উঠতে পারে না। তার সবুজ চোখের সেই স্থির দৃষ্টিতে যেন কোনো অদৃশ্য তলোয়ার ঝুলে আছে, যা তাদের মাঝে ক্রমাগত দূরত্ব সৃষ্টি করেও এক অদম্য টানে ফিওনাকে তার দিকে টেনে নিচ্ছে। সেই নীরবতার মুহূর্তে সময় থেমে যায়। ফিওনার বুকের গভীর থেকে হালকা শ্বাসের শব্দ বেরোয়, আর তার দৃষ্টি যেন জ্যাসপারের চোখের গভীরে হারিয়ে যায়। জ্যাসপার হঠাৎই তার দৃষ্টির অচেনা কোমলতা দূরে ঠেলে দেয়। তার ভেতরের রাগের ঝলক ফিরে আসে, কিন্তু সেই মুহূর্তে কি এক নিমেষের জন্য তার চোখে অন্য কিছু ছিল। জ্যাসপার ফিওনার কোমরে জড়িয়ে ধরে যেন এক প্রাচীন আলাপের গোপনীয়তা আঁকড়ে ধরে। এক ঝটকায় ফিওনাকে নিয়ে উঠে দাঁড়ায়, আর মুহূর্তের জন্যে মনে হয় সময় থেমে গেছে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। যখন সে ফিওনাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়, ততক্ষণে তার জামার বুকের অংশে থাকা কিছু সুতা এবং কাপড় জ্যাসপারের লকেটের সাথে ছিঁড়ে যায়। যেন সম্পর্কের একটি অংশ অচিরেই বিচ্ছিন্ন হয়ে গেল। জ্যাসপার একবার পিছনে ফিরে তাকায় না, হনহন করে গ্লাস হাউসের ভিতর থেকে বেরিয়ে যায়, ভেজা শরীরের স্নিগ্ধতা নিয়েই। সে চলে গেলে ফিওনার মনে হয় যেন চারপাশে সব কিছু স্তব্ধ হয়ে গেছে। তার বুকের ভিতর দুরু দুরু শব্দ বাজছে। আলভিরা এবার নিচে নেমে আসে, যেন অগ্নিসংযোগের পর একমাত্র উদ্ধারকারী। তার কণ্ঠে চরম অসন্তোষ। এই মেয়ে কোনো কাজ ঠিক মতো পারে না। কি করছো? এ কি বাড়িঘরের অবস্থা? ফিওনা কিছু বলে না, মাথা নিচু করে থাকে, যেন সমস্ত অভিযোগের বোঝা তার উপর চেপে বসেছে। সে অনুভব করে এই পরিস্থিতিতে তার নীরবতা যেন একটি অপরাধের স্বীকৃতি, যেখানে তার ভাবনা আবেগ সবকিছুই এক অব্যক্ত কান্নায় রূপ নিচ্ছে। বেইজিং শহরের এক নিস্তব্ধ প্রান্তে ছোট্ট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে জ্যাসপার ও থারিনিয়াস। চারপাশে নগরীর ঝলমলে আলো, দূরে আকাশের দিকে মিশে যাওয়া পুরনো স্থাপত্য আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো যেন দুই বিপরীত জগতের সংঘর্ষে আলোকিত। নিস্তব্ধ রাতের নিঃসীমতায় হালকা বাতাস বয়ে চলেছে। তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল। জ্যাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে, দৃঢ়তার এক অবিচল চিত্র। চোখের দৃষ্টি সোজা নদীর ওপারে, যেন অদেখা লক্ষ্যবিন্দুর সন্ধানে মগ্ন। থারিনিয়াস এক পা পিছনে, তার মুখে রহস্যের ছায়া। আজ সে এমন কিছু খবর এনেছে যা জ্যাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান, একটি নতুন পরিকল্পনার দ্বারা উন্মোচন। জ্যাসপারের চোয়ালে দৃঢ়তা আর দৃষ্টিতে এক কঠিন অঙ্গীকারের ঝিলিক। খবরটি যেন তার হৃদয়ে অনির্বচনীয় তৃপ্তির অগ্নিশিখা জ্বালিয়েছে। এবার তার পরিকল্পনার প্রতিটি ছক কার্যকর করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ। থারিনিয়াসের কণ্ঠস্বরে গভীর গম্ভীরতা, যেন সারা পৃথিবীর রহস্য সেই কথাই বাঁধা। সেই ছোট্ট ব্রিজে দাঁড়িয়ে দুজন যেন নিয়তির এক অমোঘ খেলায় পরস্পরের সঙ্গী, যে খেলা জ্যাসপারের হাতে সমস্ত পৃথিবী পাল্টে দিতে প্রস্তুত। প্রিন্স অরিজিন, লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্লেক, যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে একটি চুক্তিবদ্ধ হবেন। তারা দুজনে মিলে এথিরিয়নকে নিয়ে একটি নূতন পরিকল্পনা করতে যাচ্ছেন। আজ রাতেই মিস্টার ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখনো পর্যন্ত এটাই নিশ্চিত খবর। থারিনিয়াসের দিকে শান্ত চোখে তাকিয়ে জ্যাসপার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কি করতে হবে। তবে তুমি, আমি এবং আলভিরা, আমরা ওয়াংলির লন্ডন যাওয়ার পূর্বেই ডক্টর আর্থার ব্লেকের কাছে পৌঁছে যাব। থারিনিয়াস মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, প্রিন্স, আমাদের পরিকল্পনাটা কি? জ্যাসপার তার উত্তরে রহস্যময় মৃদু হাসি ফুটিয়ে বলল,
এখনই সব জানতে হবে না, তবে গ্লাস হাউসে ফিরে গিয়েই বিস্তারিত আলোচনা করব। আর সেটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপের নির্ণায়ক। এই বলে গ্লাস হাউসের উদ্দেশ্যে হনহন করে রওনা দিলেন জ্যাসপার। থারিনিয়াসকে সঙ্গে নিয়ে অন্ধকারে হারিয়ে যেতে থাকা রাস্তার সেই গভীর দৃশ্যাবলী এক রহস্যময় অভিসারের সাক্ষী হয়ে রইল। ফিওনা নীরবে গ্লাসের দেওয়াল ভেদ করে গভীর রাতে বাইরে চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে চাঁদটাকে যেন বিশাল রূপলি থালার মতো লাগে। তার জ্যোৎস্নার শুভ্র আলো পাহাড় আর চারপাশের গাছপালায় মেলে ধরা। মৃদু আলোয় তার চুলগুলো যেন সেই জ্যোৎস্নার আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করেছে। ফিওনার মুখের অভিব্যক্তিতে এক ধরনের প্রশান্তি, যেন এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলিয়ে দিতে সক্ষম। কিন্তু হঠাৎ করে প্রকৃতি যেন প্রচণ্ড কোনো শক্তির দ্বারা প্রকম্পিত হলো। পুরো গ্লাস হাউস ভূকম্পনের মতো দুবার প্রবলভাবে নড়ে উঠল। কিন্তু ফিওনার মুখে কোনো আতঙ্কের ছাপ নেই। এখন আর এই কম্পনে সে চমকে ওঠে না, কারণ সে জানে যে এগুলো তাদেরই পদচারণার প্রভাব। বিশাল দেহধারী ড্রাগনদের ভারী পদক্ষেপে পাহাড় বারবার এইভাবে কেঁপে ওঠে যেন তাদের আভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর রেখাপাত করে। জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথেই সমস্ত ড্রাগনরা একত্রিত হলো একটি গুরুতর আলোচনা সভায়। তার অভিজাত উপস্থিতি, তার তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ যেন নিস্তব্ধ হয়ে উঠল। আলবিরা এবং থারিনিয়াস সহ উপস্থিত সমস্ত ড্রাগনের চোখে অনিশ্চয়তার ছায়া, কিন্তু দৃঢ়তা আর একাগ্রতার অভাব নেই। প্রিন্স, আলবিরা অধীর আগ্রহে প্রশ্ন করল। আমাদের পরবর্তী পদক্ষেপ কি? জ্যাসপার কিছুক্ষণ নিস্তব্ধভাবে সামনে তাকিয়ে রইলেন। তার চেহারায় এক অনমনীয় অভিব্যক্তি ফুটে উঠল, যেন সে বহু কৌশল আর তীক্ষ্ণ চিন্তায় নিমগ্ন। আজ রাতেই জ্যাসপার ধীর অথচ কঠিন স্বরে বললেন, আমরা লন্ডনে প্রবেশ করব। ডক্টর আর্থারের সাথে আমরা ওয়াংলির সাথে মিটিংয়ে বসব, যেখানে মিস্টার ওয়াংলি ও চেন সিং তাদের পরিকল্পনার ছক আঁকবেন। থারিনিয়াস কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল। তবে প্রিন্স, ডক্টর আর্থার কি আমাদের সেই সুযোগ দেবেন? আমরা তো বিজ্ঞানী নই। আর যদি সন্দেহের বশে বুঝে যান যে আমরা সাধারণ কেউ নই, বরং ড্রাগন। জ্যাসপার থারিনিয়াসের কথায় ক্ষণিকের জন্যে স্থির থাকলেন। তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই, তবে তাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণে রাখা আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত। একবার তাদের চেতনায় প্রবেশ করলেই সব বাধা ভেসে যাবে আমাদের সামনে। আলবিরার চোখে ঝলসে উঠল সাহসের অগ্নি, আর সভার সমস্ত ড্রাগনের চোখে ফুটে উঠল এক অমোঘ সংকল্প। আলবিরার প্রশ্ন থেমে যায়নি। গভীর অনিশ্চয়তায় সে বলল, কিন্তু কিভাবে প্রিন্স? ডক্টর আর্থারকে সত্যি আমরা মুঠোর ভেতর এনে ফেলতে পারবো? জ্যাসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে আলবিরার দিকে তাকালেন, যেন তার চোখে শপথ লেখা আছে। আমার ড্রাগন শক্তির সাহায্যে তাকে হিপনোটাইজ করব। তার কণ্ঠে ছিল শীতল সংকল্প, যেন সিদ্ধান্তের প্রতি সামান্যতম দ্বিধাও নেই। হতবে থার্নিয়াস অগ্নি সতর্কবার্তার সুরে প্রতিবাদ করে উঠল, প্রিন্স, এই কাজের মধ্যে ঝুঁকি আছে। কিং ডকনিস নিজেই তো সাবধান করেছিলেন, পৃথিবীতে মাত্র 2 বার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। মাত্র একবার ব্যবহারের পর আপনার শক্তির সীমা অতিক্রম হতে পারে। আপনি জানেন তো প্রিন্স, এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ব্যবহারের পর আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন। এমনকি তার পরিণতি কী হবে তা কিং ড্রাকনিসও অনুমান করতে পারেননি। জ্যাসপারের মুখে উদাসীন এক মৃদু হাসি ফুটে উঠল। তার কণ্ঠ আরো দৃঢ়তর হলো। থারিনিয়াস, আমি আমার ভাইকে মুক্ত করতে চেয়ে কোনো সীমা পার করতে পারি। ড্রাগনের সম্মান তো এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মদানে দ্বিধা করি না। ভুলে যেও না, আমরা ড্রাগন। আমাদের হৃদয় ওই হিউম্যানদের মতো সেলফিশ নয়। তার কণ্ঠে এমন এক আভিজাত্যের সুর ছিল, যেন সেই অগ্নির সংকল্পে সকল বাধা গড়িয়ে যাবে।
সমস্ত ড্রাগনদের হৃদয়ে চলন্ত শপথের অনুরণন প্রতিধ্বনিত হলো, যেন তাদের নিজস্ব আত্মা সেই উদ্দেশ্যে নিবেদিত, এক অতুলনীয় অনমনীয় সংকল্পের যাত্রা। জ্যাসপার গভীর শীতল গলায় বলল, মন দিয়ে শোনো, আমি আলবিরা আর থারিনিয়াস আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের অনুপস্থিতিতে হাউসের প্রতিটি কোণ, প্রতিটি পথ তোমাদের পাহারায় থাকতে হবে। আর ওই মেয়েটি ফিওনা তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে, যেন কোনো অবস্থাতেই এই গ্লাস হাউসের সীমা পেরোতে না পারে। তার মুখের অভিব্যক্তি ছিল কঠিন, তীক্ষ্ণ, যেন এই আদেশে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই। প্রতিটি ড্রাগনের চোখে এক নির্ভুল কণ্ঠের মতো আদেশ প্রতিফলিত হলো। জ্যাসপারের বাক্যগুলো যেন বাতাসের শক্তিতে প্রতিধ্বনিত হলো। প্রতিটি ড্রাগনের মনে যেন একটি অদৃশ্য শিকল আটা হলো, এক শিকল যা তাদের এক মুহূর্তের জন্যেও এই দায়িত্ব থেকে বিচ্যুত হতে দেবে না। আমাদের না ফেরা পর্যন্ত। সে আরও দৃঢ়ভাবে বলে চলল, তোমাদের কেউই এই আদেশ থেকে বিচ্যুত হবে না। এই হাউস, এই পরিসর, এখানেই তার অবস্থান সীমাবদ্ধ থাকবে। জ্যাসপারের কণ্ঠে এক অকল্পনীয় দৃঢ়তা ছিল, এক অদম্য সংকল্প যেন চারিদিকে মিশে গেল। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।